আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বইয়ের 1 থেকে 14 পাতায় যে তাপ চ্যাপ্টারটি আছে, এই তাপ চ্যাপ্টারটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে। তো এই 1 থেকে 14 পাতা পর্যন্ত যে প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি তোমাদের বলবো, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, প্রশ্নগুলি লিখে নেবে এবং যে উত্তরগুলোও আমি দেখিয়ে দেব, লিখে দেব, সেগুলিও তোমরা তোমাদের প্রয়োজন মতো অবশ্যই তুলে নেবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, তোমাদের প্রথম পাতায় যে তাপ চ্যাপ্টারটি আছে, এখান থেকেই তোমাদের একটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, তাপ কি, কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়। ওকে, তো এই প্রশ্নের উত্তরটা কি লিখবে? দেখো স্টুডেন্ট, ঠিক প্রশ্নটা দেখতে পাচ্ছ, তাপ কি, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। এর উত্তরটা ঠিক দেখো, এটাই লিখবে, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত ও বর্জন করলে ঠান্ডা হয়। ওকে, তাহলে তাপ কি বুঝতে পারলে। কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? দেখো, তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার। কি মিটার? ক্যালোরিমিটার। ওকে, এবারে 2 নম্বর পাতায় দেখো, এখানে দেখতে পাচ্ছ উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসে, উষ্ণতা কি, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, আর থার্মোমিটারে কি ব্যবহার করা হয়। এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো উত্তর কী লিখবে? দেখো দেখো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, উষ্ণতা কি, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো তুমি এর উত্তরটা লিখবে, উষ্ণতা হলো তাপের ফল যা বস্তুর গরম বা ঠান্ডা অবস্থার প্রকাশ করে। ওকে, এবার দেখো, উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। ক্লিয়ার? আর এই থার্মোমিটারে কি ব্যবহার করা হয়? এখানে দেখো দেওয়া আছে, থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। ওকে, এরপরে চলে আসো সোজা 5 পাতায়। এখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা কি আছে দেখো, থার্মোমিটারকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি। তো তোমার উত্তর হবে, দেখো, থার্মোমিটারকে 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, 2 ফারেনহাইট থার্মোমিটার। ওকে, এখানে দেখো সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল বলেছে, অর্থাৎ এটাকেই থার্মোমিটার বলা হয়। ওকে, এবং এর পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো এই চিত্রের মাধ্যমেই পেয়ে যাবে যে সেলসিয়াস থার্মোমিটার সর্বনিম্ন ও সর্বোচ্চ উষ্ণতা কত, এবং ফ্যারেনহাইট থার্মোমিটারের সর্বনিম্ন ও সর্বোচ্চ উষ্ণতা কত। দেখো, সেলসিয়াস থার্মোমিটারের সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আর সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? আর ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন উষ্ণতা হলো দেখো 32 ডিগ্রি এফ, আর সর্বোচ্চ উষ্ণতা হলো দেখো 212 ডিগ্রি এফ। তাহলে এই দুটো উত্তর বুঝতে পারলে। এরপরে সোজা আসো 6 নম্বর পাতায়। এখান থেকে দেখো এই উত্তরটা হবে। তো প্রশ্ন কি হবে? তো লেখো যে সেলসিয়াস স্কেলের উষ্ণতা থেকে ফারেনহাইট স্কেলের উষ্ণতার নির্ণয়ের সূত্রটি কি। ওকে, সেলসিয়াস স্কেলের উষ্ণতা থেকে ফারেনহাইট স্কেলের উষ্ণতার নির্ণয়ের সূত্রটি কি। তো দেখো, এখানে দেখো এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, অর্থাৎ যে কোনো একটা তোমাকে তুলে দিতে হবে, এটাই হচ্ছে সূত্র। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে দেখো, 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফ্যারেনহাইটের সমান তা কষে বের করো। এই প্রশ্নটা তোমাদের এসে যায়, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি উষ্ণতা দেখাবে। তো এই অঙ্কটা কি করবে? দেখো দেখো স্টুডেন্ট, সেলসিয়াস থার্মোমিটারের উষ্ণতা থেকে ফারেনহাইট থার্মোমিটারের উষ্ণতার নির্ণয়ের যে সূত্রটি আছে, সেই সূত্রটি একবার লেখো। প্রথমে দেখো, এই সূত্রটা আছে কি, C/5, ওকে, সমান F -32/9। ওকে, এই সূত্রটা তুমি তুলে করতে পারো। এবারে দেখো এইখানে দাও বা, সি মানে সেলসিয়াস থার্মোমিটারের তাপমাত্রাটা, অর্থাৎ এখানে তোমার 40টা এসে যাবে। ওকে, অর্থাৎ দেখো 40 ডিগ্রি। ক্লিয়ার? বাই 5, ওকে, সমান F -32/9। তাহলে এই মানটা বসাতে পারলে। এবারে দেখো বা দাও, এটা কোনাকুনি হিসাব করবে, যেহেতু দেখো ফারেনহাইট বার করতে বলেছে, কত ডিগ্রি ফারেনহাইট। তো এই গুণটাকে আগে করো, কারণ এফটাকে বাদিকে রাখো। তাহলে 5 দিয়ে এই দুটোকে গুণ করলে কি আসবে? দেখো 5F প্লাস মাইনাসে মাইনাস 32, 5-এ দেখো 160। ওকে, সমান
900 9 4 অর্থাৎ 360 ডিগ্রি। বোঝা গেল? এই অঙ্কটা দেখো আবার ওপরে এখানে করে দিচ্ছি। তাহলে এটা কি আসবে দেখো, 5 বাদাও 5F সমান 360 ডিগ্রি, আর এখানে দেখো 160টা বাঁদিক থেকে ডান দিকে এলে প্লাস 160 হয়ে যাবে। ওকে, তাহলে কি আসবে দেখো, বা সহজে এফ সমান দাড়ি টানো, এই 5টা নিচে চলে আসবে আর এই দুটো যোগ করে উপরে বসে যাবে, অর্থাৎ 0 0 0 6 6 12 2 আর থেকে 1 1 আর 2 1 আর 1 2 2 আর 3 5। এটা যদি কাটো দেখো 5 1 5, ওকে, বিয়োগ করলে কিছুই থাকছে না, 2 নাবজে যাবে না, 0 খাইয়ে 20, 5 4 20, অর্থাৎ তোমার দাঁড়িয়ে যাবে দেখো বা এফ সমান অর্থাৎ ফ্যারেনহাইট সমান 104 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা 40 ডিগ্রি তাপমাত্রা দেখাবে সেটা ফারেনহাইট স্কেলে 104 ডিগ্রি তাপমাত্রা দেখাবে। ওকে, এবারে চলে আসো সোজা 8 নম্বর পাতায়। এখান থেকে একটা প্রশ্ন তুলে নাও যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণ কত হবে? তাহলে দেখো এখান থেকে এখানেই উত্তর, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ হলে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। সে যে কোনো বস্তুর হোক, কাঠের ক্ষেত্রেই হোক বা লোহার ক্ষেত্রেই হোক বা তামার ক্ষেত্রেই হোক, যে কোনো একটি বস্তুর ক্ষেত্রে যদি উষ্ণতা ডবল করা হয় তার তাপও ডবল হয়ে যাবে। ওকে, এবার আসো সরাসরি 10 নম্বর পাতায়। এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ জুল এবং ক্যালোরি, এই প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট। কি? যে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তখন তোমাকে লিখতে হবে এসআই পদ্ধতিতে তাপের একক জুল। ওকে, এবং আরেকটি একক আছে যাকে বলা হয় সিজিএস। ওকে, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তখন তোমাকে লিখতে হবে ক্যালোরি। ক্লিয়ার? এসআই পদ্ধতিতে তাপের একক কি? তোমার উত্তর হবে জুল। তারপরের প্রশ্নটা কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তোমার উত্তর হবে ক্যালোরি। তাহলে এই যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এগুলি বারে বারে আসে, শুধু তোমাদের ক্লাস 7-এ নয়, যে কোনো গ্রুপ ডি চাকরির পরীক্ষাতেও আসে। ওকে, তাহলে এইটা অবশ্যই মুখস্থ করে নেবে। এবার আসো দাও 11 পাতায়। 11 পাতায় এখানে দেখতে পাচ্ছ লিন তাপ। তো প্রশ্নটা লেখো লিন তাপ কাকে বলে? এর উত্তরটা দেখো এখানে গুছিয়ে লেখা নেই, তো কি লিখবে? এর উত্তরটা এটা লিখবে কি, লিন তাপ কাকে বলে। উত্তরটা ঠিক এভাবেই লিখবে যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে লিন তাপ বলে। ওকে, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে লিন তাপ বলে। ক্লিয়ার? খুব সহজভাবেই উত্তরটা লিখে দেবে। এরপরে দেখো এই পাতাতেই আছে, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট, যে গলন বলতে কি বোঝো বা গলন কাকে বলে। তো এর উত্তরটা দেখো ঠিক এখান থেকে লিখে দেবে এখানে পর্যন্ত। কি? স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। খুবই সোজা। ওকে, এরপর আরেকটি প্রশ্ন আছে এই পাতাতেই, কি? বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ কত? দেখো এর উত্তরটা এখান থেকে এইটুখানি, এইটা এতটুকু লিখবে। কি লিখবে? দেখো দেখতে পাচ্ছ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি গ্রাম। 80 ক্যালোরি গ্রাম। ওকে, আরেকটি প্রশ্ন আছে, এটি লেখো যে গলনের লিনতাপ কি? গলনের লিনতাপ কি? তো এই অবস্থাটাই লিখবে যে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার সময় পদার্থটি যে তাপ গ্রহণ করে তাকে গলনের লিনতাপ বলে। সোজা, অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত এর উত্তরটা গুছিয়ে নেবে। কি লিখবে? পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার সময় পদার্থ যে তাপ গ্রহণ করে তাকে গলনের লিনতাপ বলে। অর্থাৎ পদার্থটি গলে যাওয়ার সময় যে তাপটা গ্রহণ করে সেই তাপটাকেই বলা হয় গলনের লিনতাপ। ক্লিয়ার? এরপর 13 পাতায় দেখো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন? প্রশ্নটা, এর উত্তর দেখো এখান থেকে এখানে পর্যন্ত তোমার উত্তরটা কিন্তু গুছিয়ে নেবে। কি? এখান থেকে লিখবে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ। ওকে, বাষ্পীভবনের জন্য দরকার হয় লিনতাপ। তারপরে এখানে চলে আসবে স্পিরিট তখন আশেপাশের পরিবেশ ও হাত থেকেই সেই লিনতাপ গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়। তখন
পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, অর্থাৎ হাতে যেখানে স্পিরিটটা ঢালা হয় সেই স্থানটার ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ উষ্ণতাটা কমে যায়, আর আশেপাশের অঞ্চলটা উষ্ণতা থাকে, কিন্তু যেখানে ঢালা হয় সেখানেই উষ্ণতাটা কমে যায়। ফলে ওই অংশে অর্থাৎ হাতের অংশটা অর্থাৎ হাতটা ঠান্ডা অনুভূত হয়। ওকে, তাহলে এখান থেকে এই উত্তরটাকে গুছিয়ে তুমি ঠিকভাবে লিখে নিতে পারবে। দেখো কিছুই নেই, খুব সোজা। এরপরেই এখানে একটি প্রশ্ন আছে যেটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এর উত্তরটা তোমার দেখো এখান থেকে এখানে উত্তরটা পুরোটা লিখে দেবে। কি? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে হবে। ওকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ দেখবে চিয়ে বেরিয়ে আসে। তখন তার বাষ্পীভবন ঘটে, অর্থাৎ বেরিয়ে আসার পরে এবারে সেই জলগুলো যেগুলো বেরিয়ে আসছে সেগুলোর এবার বাষ্পীভবন হবে, অর্থাৎ বাষ্প হয়ে যাবে হু করে। ফলে দরকার হয় লিন তাপের, ফলে বাতাস থেকে লিন তাপ নিয়ে নেবে জলের ভিতর থেকে, অর্থাৎ কলসির ভিতরের যে জল আছে সেই জল থেকে লিন তাপ গ্রহণ করে নেবে। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরের থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে। বোঝা গেল? তাহলে কলসির ভেতরের জল থেকে লিন তাপটা গ্রহণ করে নেবে। ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। ফলে কলসিও ঠান্ডা হয়ে যায় এবং কলসির ভিতরে জলটাও ঠান্ডা হয়ে যায়। ওকে, এরপর দেখো এখানেও একটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও আসে। কি? গরমকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? বা গরমকালে ঘরের জানালা দরজায় ভেজা পর্দা টানালে ঘর ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নটা তোমাদের আসে। তো এর উত্তরটা দেখো এখানে গুছিয়ে লেখা নেই, তো কী লিখবে? দেখো শুনুন, এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে গরমকালে ঘরের জানালায় ভেজা পর্দা টাঙালে ঘর ঠান্ডা থাকে কেন। দেখো খুব সহজেই উত্তরটা লিখে দিয়েছি, আশা করি মুখস্থ করা তোমাদের কোনো কঠিন মনে হবে না। কি? বাষ্পীভবনের জন্য, অর্থাৎ পর্দায় যে জলটা থাকে সেই জলটি বাষ্পীভবনের জন্য ভেজা পর্দা ঘরের ভিতর থেকে প্রয়োজনীয় লিন তাপ গ্রহণ করে, ফলে ঘর ঠান্ডা থাকে। অর্থাৎ ঘরের ভিতর থেকে ঘরের যে গরম বাতাস থাকে সেই গরম বাতাস থেকে প্রয়োজনীয় লিন তাপগুলো ওই ভেজা পর্দাটা টেনে নেয়, ফলে ঘরের ভিতরের বাতাসটা ঠান্ডা হয়ে যায়, ঘর ঠান্ডা থাকে। ব্যাস। এবার দেখো লাস্ট তোমাদের 14 নম্বর পাতায় যে প্রশ্নগুলি আছে ইম্পর্টেন্ট, সেগুলি কি? গরমকালে কুকুর জিভ থেকে লালা ঝরায় কেন? প্রশ্নটা কি? গরমকালে কুকুর জিভ থেকে লালা ঝরায় কেন? তো এটাও খুব সহজেই উত্তরটা লিখে দেবে যে গরমকালে কুকুর জিভ থেকে লালা ঝরিয়ে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে লিন তাপটা বার করে দেয়, ফলে তাদের দেহটি ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ শরীরকে ঠান্ডা রাখার জন্য লিন তাপ প্রক্রিয়ার মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখার জন্য কুকুর গরমকালে জিভ থেকে লালা ঝরায়। ওকে, এরপর এখানে দুটো প্রশ্ন আছে, দেখো কি? গরমকালে বা তাপমাত্রার মাধ্যমে গাছের পাতা দিনের বেলায় খুলে যায় এমন দুটি গাছের নাম লেখো। তাপমাত্রায় গাছের পাতা খুলে যায় এমন দুটি গাছের নাম লেখো। তো এই প্রশ্নটা হবে দেখো বাবলা গাছ, আমরুল গাছ, শুশনি গাছ আর রাধাচূড়া গাছ। ওকে, এদের পাতাগুলো গরমের তাপমাত্রা পেলে খুলে যায়। ক্লিয়ার? আরেকটি প্রশ্ন আছে যেটা লেখো, তাপমাত্রা বেড়ে গেলে কোন কোন ফুলের পাপড়ি খুলে যায়? তাপমাত্রা বেড়ে গেলে কোন কোন ফুলের পাপড়ি খুলে যায়? এখানেও উত্তর হবে দেখো তাপমাত্রা বেড়ে গেলে এই টিউলিপ ফুল, শালুক ফুল, সূর্যমুখী ফুল, এই ধরনের ফুলগুলি তাপমাত্রা বেড়ে গেলে তাদের পাপড়িগুলি খুলে যায়। ক্লিয়ার? তো আশা করি এই তাপ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসবে প্রথম ইউনিট টেস্টে সেগুলি তোমার পুরোটাই কমপ্লিট হয়ে রইল। বাকিটা অবশ্যই একটু রিডিং রাখবে, তাহলে তোমরা আর তাপ থেকে কোনো কঠিন প্রশ্ন আর পাবে না। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাকি ভিডিওগুলি পাওয়ার জন্যও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।